প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমাদের মনটা খুবই ভারাক্রান্ত, খুবই আমাদের মনটা বিষণ্ণ হয়ে আছে। আ শিশু রামিসা ধর্ষণ হত্যাকাণ্ডের পরে আমরা খুবই ব্যথিত হয়েছি। সারা দেশবাসী, সব শ্রেণী পেশার মানুষ ব্যথিত হয়েছেন। কিন্তু অবাক করে দিয়ে আমরা লক্ষ্য করছি তারপরেও বেশ কয়েকটি একই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। এমনকি আজকে আমরা দেখলাম যে শুধু সমতলের বাংলাদেশ ভূখণ্ড নয়, আমাদের একপাশের পাহাড়ি ভূখণ্ড, সেখানেও এরকম একটি ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে বিস্ময়কর হচ্ছে যে এসব ঘটনাগুলো দেখা যাচ্ছে যে খুবই কম বয়সী শিশুদের সঙ্গে ঘটছে। একেবারে ৭ বছর, ৮ বছর, ৯ বছর। তো এই বাস্তবতাটি কেন? এ থেকে প্রতিকারের উপায়টা কি? আমরা সেসব নিয়ে আলাপ করব। এই যে আমরা বারবার দেখছি শিশুদের ধর্ষণ, হত্যা, নির্যাতন এসব নিয়ে আলাপ করব। আমাদের সঙ্গে ২ জন বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আঞ্জুমান পারভীন, শিশু বিকাশ এবং অভিভাবকত্ব বিশেষজ্ঞ। আঞ্জুমান আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে আর ধন্যবাদ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন বলা যায় আ উম্মে ওয়ারা। উম্মে ওয়ারা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, উম্মে ওয়ারা সহযোগী অধ্যাপক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু তিনি দূরদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা দুজনের সঙ্গেই আলাপ করব। শুরুতে আমরা চলে যেতে চাই আঞ্জুমান আঞ্জুমান পারভীন, আঞ্জুমান আপার কাছে। যে এই যে শিশু ধর্ষণ বৃদ্ধির যে ঘটনাগুলো ঘটছে এর কারণটা কি? আপনি একজন শিশু বিকাশ এবং প্যারেন্টিং বিশেষজ্ঞ হিসাবে কিভাবে দেখছেন? প্রথম যে বিষয়টা বলতে চাই যে এটা হঠাৎ করেই যে অনেক বেড়েছে তা কিন্তু না। হঠাৎ করে আমরা হত্যাকাণ্ড এবং এর আগে রামিসার ঘটনার আগে আমরা একটা শিশুকে দেখেছি গলা কেটে জঙ্গলের মধ্যে হাঁটছিল এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুইসাইডাল একটা ড্রামা দেখানো হচ্ছে যে শিশু আত্মহত্যা করেছে, তাকে মাদ্রাসা বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে যেই শিশুরা আসলে ফাইট ব্যাক করছে বা যেই শিশুরা কথা বলছে যে আমরা বলে দিব, বের হয়ে যাব, তাদেরকেই কিন্তু হত্যা করা হচ্ছে। তার মানে দুটো ক্রাইম একসাথে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে মিডিয়ার জন্য সচেতনতা বেড়েছে, আমরা জানতে পারছি অনেক বেশি, আর তার সাথে হত্যাকাণ্ড যেহেতু এড হয়েছে আরো বেশি জানছি। এই শিশুদের যৌন নির্যাতনের ঘটনাটি কিন্তু আসলে নতুন না। এটা অনেক পুরনো ঘটনা। আগে হয়তোবা শিশুরা বলতো না, কথা বলতে লজ্জা পেত, বাবা-মারা ঢেকে রাখতো, বলতে চাইতো না। আপনি যদি ইতিহাস ঘাটেন নির্যাতনের, তাহলে দেখবেন শিশু নির্যাতন অনেক আগে থেকেই এক্সিস্ট করত। একটা মানসিক ব্যাধি আছে যেটাকে আমরা পেডোফিলিয়া বলে থাকি। পেডোফিলিয়ার যারা রোগে আক্রান্ত তাদের মধ্যে এই পিউবার্টির আগের যে বয়সটা যেটা আপনি মেনশন করেছেন ৭-৮ বছর বয়সের শিশুদের প্রতি তাদের একটা যৌন আকাঙ্ক্ষা থাকে। আরেক ধরনের সেক্সুয়াল অ্যাবিউজার আমরা দেখতে পাই যারা স্পেসিফিক্যালি বাচ্চাদেরকেই টার্গেট করেন এবং বাচ্চাদের প্রতি তাদের আগ্রহ থাকে। রিসার্চ বলে যে তাদের অনেক বেশি পর্নোগ্রাফিতে এক্সপোজার ছিল। তারা অনেক আর্লি এইজে হস্তমৈথুন এই ধরনের যেই সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো ছিল সেগুলোতে তারা নিয়োজিত থাকতো এবং তাদের ফ্রেন্ডসদের মধ্যেও এই ধরনের আলোচনাগুলোর অনেক বেশি সুযোগ ছিল। আরেকটি বিষয় এখন আসবে যেটা আমি যেহেতু বলেছি ফিজিওলজিক্যালি তাদের হস্তমৈথুনের একটা আচরণের প্রবণতা থাকে বা হাইটেন্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটির, সেইটার কারণ হচ্ছে যখন আমরা আমাদের আবেগগুলোকে আসলে চিহ্নিত করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না এবং আবেগ আসলে অনেক কমপ্লেক্স একটা বিষয়, জটিল একটা ব্যাপার। এই কমপ্লেক্স ইমোশনকে যখন অ্যাডোলেসেন্স বা শিশু বয়স থেকে আমরা চিহ্নিত করা এবং প্রসেস করতে শিখি না, তখন গিয়ে আসলে এই ধরনের অ্যাবনরমাল বিহেভিয়ার ডেভেলপ করে। একেকজনের একেক রকমের হয়। কিছু মানুষের হচ্ছে এই ধরনের সেক্সুয়াল ফ্যান্টাসি এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার তাদের মধ্যে দেখা যায় প্রবণতা। শিশুদের বিপক্ষে সেই ব্যাপারটি যাচ্ছে। তো আমরা এই জায়গায় আমরা উম্মে ওয়ারার কাছে একটু শুনে আসি যে এই যে প্রবণতাটা, তো এটা অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক যেগুলো বললেন আমি
সেগুলোর সাথে একমত পোষণ করি যে এটি অনেকখানি মনস্তাত্ত্বিক বা কিভাবে তিনি বেড়ে উঠেছেন বা তার নিজের ইমোশনগুলো উনি নিজে রেগুলেট করতে পারেন কিনা এগুলোর উপর তো অবশ্যই নির্ভর করে। কিন্তু আ এর সবচেয়ে প্রাসঙ্গিক একটি থিওরি যদি আমরা এখানে আলোচনা করি, সেটা একজন মার্কিন আ অপরাধ বিজ্ঞানী লরেন্স কোহেন তিনি একটি তত্ত্বের কথা বলেছিলেন রুটিন অ্যাক্টিভিটি থিওরি। এই থিওরিটি আমি একটু সহজ করে বলি যে তিনি বলেছেন যে, যেকোনো অপরাধ হওয়ার জন্য ৩ টি উপাদানের প্রয়োজন। ১ম হচ্ছে অপরাধটি করবেন এ ধরনের আগ্রহী একজন ব্যক্তি। দ্বিতীয় হচ্ছে তিনি যে শিকারকে খুঁজে বেড়াচ্ছেন সেরকম কোনো একটি সুইটেবল বা উপযুক্ত শিকার সেখানে থাকতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে সেখানে অভিভাবকত্বের অভাব থাকবে বা সরাসরি নজরদারির অভাব থাকবে। তো আমরা যদি শিশুদেরকে যৌন নিপীড়ন বা ধর্ষণ বা হত্যার বিষয়টিকে এই ৩ টি উপাদান দিয়ে তত্ত্বটিকে দেখার চেষ্টা করি, দেখবেন যে যারা যৌন নিপীড়ক তারা কেন শিশুকেই আসলে বেছে নেয়। একটি তো তাদের যারা পেডোফাইল তাদের আলাদা করে শিশুর প্রতি আকর্ষণ থাকছে। কিন্তু এছাড়াও আমরা যদি দেখি যে শিশু তাদের জন্য একটি সুইটেবল শিকার। কেন? কারণ একটি শিশু সে এমনিতে একটি নিষ্পাপ সরল একটি শিশু হয়। তাকে আপনি খুব সহজে একটি চকোলেট দিয়ে বা একটি উপহার দিয়ে তাকে ভুলিয়ে আপনি একটি নির্জন স্থানে বা কোনো একটি কক্ষে নিয়ে যেতে পারবেন। তারপরে যদি সেই যিনি অপরাধ করছেন তিনিও যদি তার শিক্ষক হন বা পরিবারের কেউ হন তাহলে সহজেই সে তাকে বিশ্বাস করবে, তার প্রতি সে আ নির্ভরশীল থাকবে। এই ধরনের একজন ব্যক্তি যদি তাকে বলে চলো ঐদিকে যাই বা ওই রুমে যাই, সে সহজেই যাবে। তৃতীয়ত নিজের আসন্ন বিপদ বুঝেও শিশু যখন চলে আসতে চাইবে সেক্ষেত্রে কিন্তু সাধারণত একটি ৬ বছরের ৮ বছরের শিশু কিন্তু সেটি আসলে করতে পারে না। চতুর্থত আপনি দেখবেন যে ঘটনাটি ঘটে যাওয়ার পরেও আমরা কিন্তু বলি যে এটা কাউকে বলো না। আ সবাই তোমাকে খারাপ বলবে, সবাই তোমাকে মন্দ বলবে। তখন দেখা যায় অনেক সময় বাচ্চারা সেটি প্রকাশও করতে পারে না। বিশেষ করে ছেলে শিশুদের ক্ষেত্রে দেখবেন যে তাদেরকে যদি পায়ুপথে বলাৎকার করা হয়, যেটি আমরা অনেক সময় মাদ্রাসায় এই ঘটনাগুলো দেখে থাকি, তারা কিন্তু সেটি নিয়ে সেভাবে কারো সাথে আলোচনা করে না। এবং মেয়ে শিশুদের ক্ষেত্রেও যে অনেক সময় তাদেরকে এ ধরনের একটি ঘটনা ঘটার পরেও তারা সেটিকে আড়াল করতে চায়। আর যখন বাচ্চাটি আসলে অনেক ছোট থাকে বা সে অসুস্থ হয়ে যায় সে ধর্ষণের পর, তখন তো আসলে লুকানোর কোনো জায়গা থাকে না। তো সে কারণেই এই কথাটি বলা, এই তত্ত্বটির কথা বলা, যেটি শুধুমাত্র মনস্তাত্ত্বিক জায়গা থেকেও নয়, আ বাবা-মা আসলে কতখানি পর্যবেক্ষণ করছেন, রক্ষণাবেক্ষণের কাজটি করছেন, শিশুকেই কেন এই ধরনের অপরাধীরা বারবার বাছাই করে নিচ্ছে, সেটির এই ধরনের সামাজিক একটি জায়গা বা চরিত্র কিন্তু রয়েছে। জি, ধন্যবাদ ওয়ারা। আমরা দুজনের কাছ থেকে আসলে এর কারণটা কি এটা আমরা একটা বুঝতে চেষ্টা করলাম। এখন আমরা রামিসার ঘটনার পর থেকে সবার মধ্যে যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় আমরা দেখছি যে সবাই একটা জোরে সোরে আওয়াজ তুলছে। এটা হয়তো যৌক্তিক তাদের প্রাথমিক আবেগ হিসেবে এটা যে আমরা মৃত্যুদণ্ড চাই, ক্যাপিটাল পানিশমেন্ট চাই। তো এখন মৃত্যুদণ্ড বা চূড়ান্ত শাস্তি কি একজনের? নিশ্চয়ই আমরা শাস্তি চাই। এখানে দর্শক আমাদের ভুল বুঝবেন না। আমরা সেটি অবশ্যই শাস্তি চাই এবং অপরাধীর অবশ্যই শাস্তি চাই। কিন্তু আমরা বলতে চাইছি যে শুধু শাস্তিই কি দীর্ঘমেয়াদে এই অবস্থা, এই পরিণতি, শিশু হত্যা, ধর্ষণের এই প্রবণতা কি কমাতে পারবে? তাহলে আসলে আমাদের করণীয় কি? আঞ্জুমান আপনি যদি যুক্ত করেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, হ্যাঁ, আমরা সবাই ইমোশনালি এখন এফেক্টেড। আমরা ইমোশনালি বলছি যে পানিশমেন্টটা খুব ব্রুটাল একটা পানিশমেন্ট আমরা দেখতে চাচ্ছি পাবলিকলি। কিন্তু লজিক্যালি যদি চিন্তা করি যেটা আপনি বলছিলেন যে সুদূর প্রসারে আসলে এটাকে প্রতিরোধ করা যাবে কিভাবে? যেটা আমার সহ আলোচক অলরেডি বলেছেন যে শিশুদেরকে ম্যানিপুলেট করা খুব সহজ। এখন প্রতিকারের জায়গা থেকে যদি বলতে চাই, পানিশমেন্ট দিলাম, ওই একটা কেস সলভ হলো। কিন্তু অন্য যারা ঘুরে বেড়াচ্ছে এবং যারা কাছের মানুষই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবেশী, আত্মীয়স্বজন এদের দ্বারাই শিশু নির্যাতনের এই ঘটনাগুলো ঘটছে এবং শিক্ষক। তাহলে আমরা সেটাকে আসলে কতজন কতজনকে আমরা বন্ধ করতে পারবো? তো এখানে একটা সামাজিক যে ভূমিকা আমাদের রয়েছে সেটা হলো যে সচেতনতা গড়ে তোলা এবং প্রত্যেকটি শিশুকে ঘরে, ঘরে এবং বাবা-মায়েদের আরো অনেক বেশি অ্যালার্ট হওয়া এবং এই যে স্পর্শ, একটা ছোট বিষয়। গুড কে টাচ, ব্যাড কাকে টাচ। কতটুকু স্পর্শ করতে পারে এবং ফিজিক্যাল বাউন্ডারি যে আমি আরেকজন মানুষের কত কাছে গিয়ে দাঁড়াতে পারি এবং আরেকজন মানুষকে আমার কত কাছে আসতে দিব। এই যে ছোট, ছোট বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনাগুলো বাড়াতে হবে এবং স্কুলে, কমিউনিটিতে
বাবা মা এখানে একটা অনেক বড় ভূমিকা রয়েছে। বাবা মা যদি এই আলোচনার জায়গাগুলো ওপেন করে না দেন, তাহলে কিন্তু কোনো শিশু এসে তার সাথে আলোচনা করতে পারবে না। আরেকটা জিনিস আমরা প্রায়শই দেখি, শিশুরা বড়দের যে ফিজিক্যাল প্রক্সিমিটি, ও যখন ওর বাবাকে মাকে দেখে আরেকজন অ্যাডাল্টের সাথে তারা কত কাছাকাছি যেতে পারছে, বাবা তার বন্ধুকে এরকম গায়ে হাত দিয়ে গল্প করছে, খুব কাছাকাছি বসেছে, ওর কাছে তখন মনে হয় আমিও বাবার বন্ধুর এত কাছাকাছি যেতে পারি, বা উনি বাবার বন্ধু, বাবা আমাকে যেভাবে আদর করেন বাবার বন্ধু আমাকে ঠিক সেভাবেই আদর করতে পারেন বা আমাকে কোলে নিতে পারেন। তো এই জায়গাগুলো নিয়ে স্বচ্ছ ধারণার দরকার আছে বাবা মায়েদেরও, যে আপনি আপনার সন্তানের কাছাকাছি কোন মানুষদেরকে আসতে অ্যালাউ করবেন, কারা আপনার সন্তানকে স্পর্শ করতে পারবে। এবং আদরের একটা ব্যাপার যেটা আসলে বাচ্চারা কনফিউজড হয়ে যায়, যেমন বুঝতেই পারে না যে সব শিশুকেই আসলে হাক করে জোর করে কোলে নিয়ে চুমু দিয়ে আদর করতে হবে। হ্যাঁ, এই যে আদরের একটা ভাষা, আমাদের এই জায়গাতেও আমাদের একটা পরিবর্তন মানে আপনি আনতে বলছেন হবে যে অ্যাডাল্টদের অ্যাডাল্টদের চিন্তার এটা চিন্তার এবং জায়গাতে। সমাজে এই ধরনের হয়তো হ্যাঁ, ভুল ধারণা এবং রয়ে গেছে। রাইট, এবং শিশুরাও তখন ধরে নেয় যে হ্যাঁ আমি ছোট, আমাকে সবাই চুমু দিতেই পারে এবং তার জন্য আমার পারমিশন নিতে হবে না। এবং কোনো ক্ষেত্রে বাবা মা এনকারেজও করেন, হ্যাঁ উনি উনি তোমাকে আদর করছেন, উনি তো কথা তোমার বলো। রিলেটিভ বা হ্যাঁ, অমুক। হ্যাঁ, এই ব্যাপারগুলো আসে। তো ফিজিক্যাল বাউন্ডারি, এই জিনিসগুলো যদি আমরা, সচেতনতাগুলো যদি আমরা স্কুলে বাড়িতে সব জায়গায় তৈরি করি এবং বাবা মায়ের হাতেও যদি আমরা কিছু টুলস দিয়ে দেই, তাহলে কিন্তু এই জিনিসগুলো সহজ হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে না বললেই না, সেটা হলো পানিশমেন্ট দিয়ে আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবেন। কিন্তু যেই ব্রেইনটি, আমরা যেই পারপিট্রেটরদের কথা বলছি, যারা যে অ্যাবিউজারদের কথা বলছি, তার ব্রেইনের যদি ইমোশনাল রেগুলেশন যে চেম্বারটা, সেটা যদি ঠিকমতো কাজ না করে এবং তার কগনিশন, তার জ্ঞানীয় বিকাশটা যদি না হয়ে থাকে যে আমার এই অপরাধের কনসিকুয়েন্স কি, আমার জন্য কি পানিশমেন্ট অপেক্ষা করছে, আমি যখন ক্রাইমটা করছি আমার এই কগনিশন কাজ করছে না, তাহলে আমি হাজারটা পানিশমেন্ট দেখলেও আমার ব্রেনের কগনিটিভ এরিয়া এবং ইমোশনাল এরিয়া যদি আমাকে সাহায্য না করে, আমি কিন্তু ক্রাইম করব। কারণ আমার কাছে এটা কোনো ম্যাটারই করে না যে কি আসছে আমার জন্য এই ক্রাইমটা করার পরে। তো যেই সমাজে আসলে রামিসার মতো ভিকটিম তৈরি হচ্ছে, একই সমাজ ব্যবস্থা কিন্তু সোহেল রানাদেরকে তৈরি করছি আমরা। তাহলে আমাদের আসলে ফোকাসটা কোথায় যেতে হবে? সোহেল রানাদের মতো মানুষ প্রোডিউস করাটা আমাদের বন্ধ করতে হবে। সেইরকম ভাবে আমরা মানুষ যাতে তৈরি না করি। এবং এই মুহূর্তে আমার কাছে মনে হয় প্রতিকারের সবচেয়ে বড় যেই জায়গাটা, সেটা হলো, যদি সুদূর প্রসারী বলি ফিরোজ ভাই, সেটা হলো যে আমাদের ব্রেইন ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে। একটা জেনারেশনের প্যারেন্টসকে যদি আমরা সচেতন করতে পারি ইন্টারভেনশন দিয়ে, এবং তার সাথে যদি একদম 0 থেকে 7 বছর, এই 7 বছরের মধ্যেই কিন্তু আমি একজন ক্রিমিনাল হব না আমি একজন হেল্পফুল সিটিজেন হব দেশে, সেটা আমার ব্রেইন কিন্তু সেই স্ট্রাকচারটা নিয়ে নেয়, ফাউন্ডেশনটা তৈরি হয়ে যায়। খুবই ভালো আপনি জায়গা বলেছেন যে হ্যাঁ, আর্লি চাইল্ডহুড এর জি, জায়গা থেকে জি। আসলে 1 থেকে 7 এর মধ্যে এটি তৈরি হয়ে একদম যায়। 0 থেকে 7, 0 কনসেপশন থেকে। থেকে 7 বছর। তাহলে আমরা একটু উম্মে ওয়ারার কাছে শুনি সিউর। যে এই যে অপরাধী তৈরি হচ্ছে, আঞ্জুমান যেটি বলছিলেন যে এই অপরাধী তৈরি হওয়ার প্রবণতাটা আসলে কমাতে হবে। তো সেই জায়গায় আপনি অপরাধ বিজ্ঞানের শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে আপনি কিছু কি যোগ করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি কথা শুনছিলাম। খুব ইন্টারেস্টিং একটি কথা বললেন আঞ্জুমান যে, কারো ব্রেইন যদি আসলে শুধু মানে এই ধর্ষণটি করে আমি যে প্লেজারটা নিচ্ছি সেটির উপরেই ফোকাসড হয় এবং এটি করার পরে আমার কি শাস্তি হবে সেটি তার জন্য কোনো বিষয় না হয়, তাহলে কিন্তু আসলে মৃত্যুদণ্ডের ভয় দেখিয়ে বা জেলের ভয় দেখিয়ে কিন্তু তাকে আপনি থামাতে পারবেন না। তো এক্ষেত্রেও আমার ক্রিমিনোলজির একটি থিওরি আছে। আমরা এটাকে বলি রেশনাল চয়েস থিওরি, যে একজন ক্রিমিনাল ক্রাইম করার আগে আসলে চট করে একটু হিসেব করে নেয় যে এই অপরাধটি করলে আমার পেইন কতটুকু, আমার প্লেজার কতটুকু। এখন দেখেন এই ধরনের যারা সেক্স অফেন্ডার তারা কিন্তু আসলে শুধু প্লেজারটার দিকেই কিন্তু তাদের ফোকাসটা থাকে যে আসলে কাউকে ধর্ষণ করবে, কাউকে খুন করবে, যেটি হোক। এরপরে কি হবে সেটি নিয়ে কিন্তু আসলে তাদের খুব একটা মাথা ব্যাথা থাকে না। কাজেই এই যে আমরা সবসময় বিশেষ করে চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ডগুলো হয় সেক্ষেত্রে আমরা সবসময় যে বলি যে ফাঁসি চাই, মূলত বিচার না চেয়ে আমরা মূলত ফাঁসির উপরে অনেক বেশি ফোকাস করি।
সেটিও এক ধরনের কিন্তু আমাদের মধ্যে একটি অ্যাগ্রেসিভ আচরণেরই বহিঃপ্রকাশ। আমি বলছি না যে তার শাস্তি হওয়া প্রয়োজন নেই, ডেফিনিটলি প্রয়োজন আছে। কিন্তু এই যে শুধু ফাঁসিকেই আমি মনে করছি এর মাধ্যমেই বিচার হওয়া সম্ভব, এটিও আমাদের বোধহয় একটু রিভিজিট করা দরকার। না, কারণ বিচার হওয়া হয়তো সম্ভব, কিন্তু এই অপরাধের কোটি, কোটি মানুষের এই মনস্তত্ত্ব যে দূর হয়ে যাবে কিনা আপনি হয়তো সেটি বলতে চাইছেন। জি, সেটিই বলতে চাইছি যে কারণ এমন কোনো গবেষণা বা জরিপ হয়নি যেটি দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে মৃত্যুদণ্ড থাকার ফলে এই অপরাধটি হ্রাস পেয়েছে। মৃত্যুদণ্ড তো এই নারী ও শিশু নির্যাতন দমন আইনে অনেক আগে থেকেই ছিল। ২০২৫ এও যে অধ্যাদেশটি করা হয়েছে সংশোধন করে সেখানেও বিভিন্ন ধারায় মৃত্যুদণ্ডকে সংযোজন করা হয়েছে নতুন করে। কিন্তু তাহলে কেন এই ঘটনাগুলো ঘটছে? আপনি দেখবেন সাধারণ মানুষের মধ্যে একটি কনসেপ্ট রয়েছে, একটি ধারণা রয়েছে যে মৃত্যুদণ্ড দিলে বাকি যে অপরাধীরা আছে বা পোটেনশিয়াল অপরাধীরা আছে তারা হয়তোবা ভয় পেয়ে এই অপরাধটি আর করবে না। সেটির সংখ্যা খুবই, খুবই কম। যারা এই ধরনের অপরাধ করার জন্য যেটি আঞ্জুমান বলছিলেন যে তার ব্রেইন সেভাবেই তৈরি করা যে তিনি অপরাধটি করবেনই, তিনি কোনো কিছুর পরোয়া করবেন না। কেউ যদি মাদকে আসক্ত হন, আ তার কোনোভাবেই আর রেশনাল চিন্তা ভাবনা করবার মতো পর্যায়ে কিন্তু থাকবেন না অনেক সময়ই। কাজেই আমরা যে এক জায়গাতেই ফোকাস করছি যে মৃত্যুদণ্ডের মাধ্যমেই কেবলমাত্র বিচার প্রক্রিয়াটি হওয়া সম্ভব এবং সেটি আপনি দেখবেন শুধুমাত্র সাধারণ মানুষের পক্ষ থেকে না, সেটি ছড়িয়ে কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে, আমাদের সরকার প্রধান থেকে শুরু করে, অন্যান্য যারা মন্ত্রী আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, তারাও কিন্তু এই বিষয়টিকেই খুব ফোকাস করে আমি দেখলাম গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। সেটিও আমার মনে হয় একটু আমাদের ভেবে দেখা দরকার। কারণ আমরা যারা সাধারণ নাগরিক, আমরা আবেগী হব সেটি খুব স্বাভাবিক। রাষ্ট্রকে কিন্তু আবেগী হওয়া চলবে না। রাষ্ট্র কিন্তু সকল নাগরিকের কথাই ভাববে এবং মানে একদম দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত একজন মানুষের যেই ধরনের আইনি সুরক্ষা এবং অধিকার রয়েছে, সেটি নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। জি, মেওয়ারা, আপনি আপনার কথায় আরেকটি আপনার একটু শুনতে চাই যে আপনি বললেন যে আসলে শাস্তি বা সর্বোচ্চ শাস্তি সমাধান নয়। তাহলে এর বাইরে কি জায়গায় ফোকাস করা দরকার? আপনি কি ১, ২, ৩ করে আরেকটু যুক্ত করবেন? জি, যেটা আঞ্জুমান বলছিলেন যে প্রথমত বাবা-মায়ের দিক থেকে আমরা যদি চিন্তা করি, বাবা-মাকে আসলে সচেতন হতে হবে। এই যে আজকে উনি যে গুড টাচ বা ব্যাড টাচ এর কথা বললেন, এটা বাংলাদেশ শতকরা কত ভাগ বাবা-মা আসলে জানেন? তারা অনেক সময় কিন্তু শিক্ষক বা ভাই, মামা, চাচা তাদের কাছে সন্তানকে রেখে দিয়ে তারা অন্য কোনো কাজে চলে যাচ্ছেন। সেটি আমার মনে হয় সেই জায়গাগুলোতে বাবা-মাকে এই বিষয়ে শিক্ষিত করে তোলা সবচেয়ে বেশি প্রয়োজন ১। ২ তাহলে যেটি হবে বাবা-মা বাসায় এসে তার সন্তানের সাথে কিন্তু বিষয়গুলো আলোচনা করবে এবং তাদের মতো করে কিন্তু তারা তখন তাদেরকে এই ইনফরমেশন গুলো বলতে পারবে যে, তুমি এভাবে বুঝতে পারবে কোনটি গুড টাচ বা ব্যাড টাচ। ৩ মাদ্রাসায় আমরা যেটি দেখি যে ছেলে শিশুদের সাথে বিশেষ করে যে ধরনের যৌন সহিংসতার ঘটনাগুলো ঘটছে, আমার মনে হয় যে একটি জাতীয়ভাবে আমরা যদি একটু দেখি বাংলাদেশে মাদ্রাসা থাকবে, ইসলামিক শিক্ষা হবে এটি খুবই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক না যে একটি ৮-১০ বছরের বাচ্চাকে জোর করে নিয়ে এসে বলাৎকার করা হবে, কখনো তাকে মেরে ফেলা হবে। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় একটু আলাদা করে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে যে আবাসিক যে মাদ্রাসাগুলো রয়েছে সেখানে আসলে আমরা কাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছি এবং তারা কি আচরণ করছে শিক্ষার্থীদের সাথে। অনেক সময় দেখবেন যে অনেক জোরে তাদেরকে প্রহার করছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখতে পাই। সেটিও কিন্তু আসলে আইনের পরিপন্থী, এটি আমরা করতে পারি না। ৪ হচ্ছে আ বয়ঃসন্ধিকালে আমাদের বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক, শারীরিক অনেক ধরনের পরিবর্তন আসে। কিন্তু ওই সময়ে আমরা যে কারো সাথে কথা বলবো, অনেক সময় দেখা যায় যে বাবা-মায়ের সাথে আমরা কথা বলতে কমফোর্ট ফিল করি না। কিন্তু স্কুলে যদি কাউন্সেলিং বা থেরাপির কোনো সুযোগ থাকে, তখন দেখা যায় যে ওই সময়টিতেই কিন্তু সে তার বিভিন্ন ধরনের যে কনফিউশন, সেগুলো কিন্তু সে দূর করতে পারে বা এট লিস্ট তার একটা জায়গা থাকে যেখানে সে আলোচনা করতে পারে। যৌন শিক্ষা নিয়ে আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের ট্যাবু রয়েছে, এই যে আমরা আজকে কথা বলছি, বিভিন্ন শব্দ ব্যবহার করছি, আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকের এটি ভালো লাগবে না যে এত প্রকাশ্যে কেন আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এই ট্যাবুগুলো আস্তে, আস্তে ভাঙতে হবে যে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে কথা না বলি, বাচ্চাদের সাথে শেয়ার না করি, বয়ঃসন্ধিকালে না বলি, তাহলে কিন্তু ডিস্টর্টেড কিছু আইডিয়া নিয়ে কিন্তু আমরা আসলে বড় হই এবং আমরা ধরে নিই সেটিই হয়তোবা যৌনতা, সেটিই হয়তোবা যৌন সুখ, যেটি আসলে নয়। সেটা হয়তোবা কোনো একটি বইতে তারা পড়েন বা কোনো একটি ভিডিওতে দেখেন, যেটির সাথে বাস্তবতার কোনো মিল থাকে না।
এই জায়গাগুলোতে আসলে একদম স্ক্র্যাচ থেকে বলে না, শূন্য থেকে আসলে শুরু করতে হবে। যেটি হয়তো জনতুষ্টিমূলক হবে না, খুব চটকদার কোনো কাজ হবে না। কিন্তু আমরা যদি সত্যি আ শিশু ধর্ষণের কথাই যদি বলি, এটিকে কমাতে চাই, তাহলে এই জায়গাগুলোতে অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। এ ধন্যবাদ উম্মে ওয়ারা। আপনার কাছে আবার আসবো। আমরা আঞ্জুমানের কাছে আসতে চাই যে উনি বললেন যে মাদ্রাসায় এরকম অপরাধের কিছু হুম, ঘটনা আমরা দেখছি। জি। আমরা শুধু মাদ্রাসাকে সিঙ্গল আউট করতে চাই না। না, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের কথা ধরেই যদি বলি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে কি ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু করা দরকার? একদম ছোটবেলায় যেটা প্রাইমারি এডুকেশন যেই আম লেভেলটা সেখানে মানে হচ্ছে আমরা প্রি ইমোশন, স্কুল যেটা বলি। প্রি-স্কুল যেটাকে প্রাথমিক শিক্ষা স্তর যেটা, সেখানে একদমই ইমোশন, আবেগ, এটা কিন্তু শিশু বিকাশের ৫ টি ক্ষেত্রের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আবেগ, আবেগীয় বিকাশ। এই জায়গাটি নিয়ে যদি কাজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যায় আমরা অপ্রয়োজনীয় সময় ব্যয় করি হচ্ছে অক্ষর চেনা, লেখা, গুনতে শিখা এগুলোতে। সবচেয়ে বেশি এটা জরুরি, অপ্রয়োজনীয় কেন? এটাও হ্যাঁ, দরকার? এটা জি, এটা অপ্রয়োজনীয় কেন বলছি? ওই বয়সে সবচেয়ে বেশি দরকার। এই ৭ বছরের মধ্যে আচ্ছা। সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনি একজন মানুষ হিসাবে বেড়ে উঠছেন কিনা সেটা এনশিওর করা। তারপর ৭ বছর বয়স থেকে আপনি অক্ষর চেনেন, আপনি গুনতে শেখেন, লেখাপড়া করেন। লেখাপড়া শিক্ষা কিন্তু আপনার জীবনের একটা অংশ। মানুষ হিসেবে মানবিক গুণাবলী কিন্তু সবচেয়ে আগে জরুরি। আমি সহজ করে বুঝিনি। আপনি বলছেন যে ৭ বছর থেকে আ মানে যেটা প্রচলিত লেখাপড়া ৭ সেটা হওয়া বছরের উচিত। প্রি আগে স্কুলে এগুলো খুব দরকার নেই। খুব দরকার নেই। আচ্ছা, না, আচ্ছা। খুব দরকার হচ্ছে ওই বয়সে ইমোশনটা, সে আবেগটাকে চিহ্নিত করতে পারে কিনা এবং স্বাস্থ্যকর উপায়ে সেটা প্রকাশ করতে পারে কিনা। মুশকিল হয়ে গেছে, আমরা অনেক বড়রাই এখনো এই বিষয়ে জানি না, বুঝি না। আমরা অনেক বড়রাই আমাদের আবেগকে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে প্রকাশ করতে হবে সেটা জানি না। তাহলে আমরা যদি ওই শিক্ষকদেরকে যারা প্রাথমিক স্তরে কাজ করছেন, তাদেরকে যদি আমরা এই ট্রেনিং গুলো দিতে পারি ঢালাওভাবে, এবং যেই মাটি ১ম এই গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন তার গর্ভাবস্থায়, সেখান থেকে যদি প্যারেন্টিং এর সাজেশন গুলো শুরু হয় যে উনি কি আসলে অভিভাবক হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার সেটার জন্য উনার প্রস্তুতি আছে কিনা। উনার শারীরিক প্রস্তুতি থাকলেই যে উনি একজন ভালো অভিভাবক হয়ে যাবেন তা কিন্তু না। এবং এই যে পুরো যে ঘটনাটা ঘটছে, আপনি যদি ২-৩ টা সিনারিও চিন্তা করেন, আমাদের শিশু পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আমরা কিন্তু তখন পুকুরগুলোকে সব ভরাট করে ফেলিনি। পুকুরগুলো আছে। আমরা কি করেছিলাম? আমরা বাবা-মাকে এবং কমিউনিটি লেভেলে সচেতনতাটা বাড়িয়েছিলাম। অ্যাসিডের একটা এপিসোড গেছে আমাদের দেশে, ভয়াবহতা গেছে। ভয়াবহতা গেছে এবং সেটাও কিন্তু আমরা কন্ট্রোল করেছি সচেতনতা দিয়ে, এবং সরকারের দিক থেকে আ ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টেরও কিছু রোল ছিল। একইভাবে এটাও করা সম্ভব। তার মানে এখানে শুধু সুদূর প্রসারী একটা ইন্টারভেনশন প্রোগ্রাম হাতে নিয়ে যে আমরা বসে থাকবো সেটা না। সেটাও চলবে, তার পাশাপাশি ইমিডিয়েটলি ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা ইমিডিয়েট তাহলে কি করা যেতে পারে? ইমিডিয়েট হচ্ছে এই মুহূর্তে একদম যদি মসজিদের আ জুম্মার নামাজের সময়ও যদি ঘোষণা দিতে হয়, শিশুকে শেখানোর ব্যাপারে, শিশু কার কাছে যাবে, কোন মানুষটি তার জন্য নিরাপদ, এরকম কিছু ছোট ইন্ডিকেটর যদি আপনি দেওয়া বলছেন হয়, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত ধর্মীয় করা দরকার। সবাইকে ঢালাওভাবে ইনক্লুসিভলি আমাদের সবাইকে আসলে এই ব্যাপারে কাজ করতে হবে। বাবা-মা হচ্ছেন একদম প্রাইমারি তার ঘরের। রামেসার যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু কোনো পাবলিক প্লেসে ঘটেনি। তার নিজের যেই বাড়িতে সে থাকে, পাশের ঘরে, প্রতিবেশীর ঘরে। সো এইখানে আসলে ওই কমিউনিটি লেভেলে প্রত্যেককে আসলে ইনক্লুসিভলি এগিয়ে আসতে হবে, কথা বলতে হবে, কাজ করতে হবে শিশুদেরকে নিয়ে। কেউ আমরা বসে থাকতে পারব না যে না এটা আমার মন্ত্রণালয় না, এটা আমার ডিপার্টমেন্ট না, আমি শিশুদের নিয়ে কাজ করি না তো আমার রোল নাই। কিন্তু দিন শেষে তারা প্রত্যেকেই বাবা-মা। তাই না? তাহলে প্রত্যেককে আসলে এগিয়ে আসতে হবে। এখানে কর্পোরেট যারা আছেন, আমি আস্তে দেখছিলাম অলরেডি মনে হয় বেশ কিছু অর্গানাইজেশন বসেছেন, কথা বলছেন। কিন্তু কাজটা করতে হবে এখন। এখন আঞ্জুমান একটা খুবই জরুরি প্রশ্ন। এই জি, যে ১৮ কোটি মানুষ আমি যদি জি। এটা ভাবি, এখন শিশুদের থেকে শুরু করার কথা বলছেন। আপনি বলছেন, ওরাও বলছে। হু, আমরা হু। খুবই একমত। কিন্তু এই শিশুদের থেকে বাইরেই তো আসলে অনেক মানুষ রয়ে গেছে। এর ভিতর পটেনশিয়াল অপরাধীও অনেকে রয়ে হু, গেছে। হু। তো তাদের জন্য কি কোনো ব্যবস্থা, কোনো সচেতনতার কোনো পদক্ষেপ নেওয়া দরকার? শুধু শিশুদেরকে ইমিডিয়েট
ইমিডিয়েটলি যে শুধু আমরা শিশু ঠিকই আছে, মানে বড়দের জন্য কোনো পদক্ষেপ বড়দের দরকার কিনা? জন্যই বললাম, যেটা মসজিদে যখন নামাজ পড়তে যাচ্ছে পুরুষদেরকেই তো অনেক বেশি সচেতন করার কথা আমরা বলছি। সেখানে প্রতিটা অফিসে যদি এটা নিয়ে আলোচনা হয় যে আমরা যে বাড়িতে বাচ্চাদেরকে রেখে এসেছি তাদের নিরাপত্তার জন্য আমরা কি ভেবেছি, কি করা যেতে পারে। প্রতিটি জায়গায় আমাদের কথা বলতে হবে। শিশুদের সাথে ডিরেক্ট আলোচনার যে জায়গা সেটা হচ্ছে বাবা-মা বাড়িতে আর স্কুলে বলতে পারে। আর বাকি যে আলোচনার যেই ক্ষেত্রগুলো রয়ে গেছে কমিউনিটি লেভেলে সেটা তো অ্যাডাল্টদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্যই। মানে সবাই মিলে সেটাও চলতে থাকতে হবে। একেবারে। আমরা তাহলে উম্মে ওয়ারার কাছে একটু শুনি। জি। আপনি কি মনে করছেন যে এই সচেতনতার ভূমিকা বাড়ানো একটি কাজ, আবার অপরাধ দমনের শাস্তি নিশ্চিত করাও একটি কাজ। তো এখানে আমরা কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন নিশ্চয়ই অনেক উদ্যোগ নেব। তো সরকার আসলে সুনির্দিষ্টভাবে কি উদ্যোগ নিতে পারে? উম্মে ওয়ারা, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আ ধন্যবাদ। আমার মনে হয় মাইক্রোফোনটা একটু মিউট ছিল কিছুক্ষণ। তো যেটি বলতে চাইছিলাম যে আমার মনে হয় যে সরকারের কাজ আসলে বহুমাত্রিক। আমরা হয়তোবা বাবা-মা একভাবে চিন্তা করবেন যে সন্তানকে কিভাবে সচেতন করবেন বা তিনি নিজে সচেতন হবেন। কিন্তু সরকারকে কিন্তু সব জায়গা থেকে চিন্তা করতে হবে। যেমন ধরুন তিনি আইনের কথা যদি আমরা বলি, আমাদের আইন রয়েছে। কিন্তু যে জায়গাটিতে সমস্যা রয়েছে সেটি হচ্ছে ভিকটিম বা সাক্ষী সুরক্ষা আইন, হ্যাঁ? আমাদের ২০২৬ এও এই বর্তমান সরকার আসার পরে নারী ও শিশু নির্যাতন সংশোধন আইন হয়েছে। সেখানে বলা আছে যে সাক্ষীকে বা ভিকটিমকে আ সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এইটুকু কথাই আসলে যথেষ্ট নয়। আসলে কোন ধরনের সুরক্ষা দেয়া হবে, সেটি কিভাবে দেয়া হবে, সেটি যদি বিস্তারিত লেখা থাকতো, তাহলে যারা আসলে এই ধরনের ঘটনাগুলোর জন্য মামলা করছেন, অভিযোগকারীরা আরেকটু নিশ্চিন্তে অভিযোগ করতে পারতেন, ১। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি মিডিয়ার প্রচন্ড রকমের একটি ভূমিকা রয়েছে। আপনার মনে থাকবে যে অনেক আগে একটি স্লোগান ছিল অ্যাসিড আ অ্যাসি আ অ্যাসিড নয় এইডস এর বিরুদ্ধে যে "শোনো মানুষ" একটি গান প্রচারিত হয়েছিল এবং খুব কম সময়েই দেখবেন যে সারা বাংলাদেশে কিন্তু এই গানটি খুব দারুণভাবে প্রচারিত হয়েছিল। কাজেই আমরা যদি এই ধরনের কিছু ক্যাম্পেইন শুরু করি খুব সহজভাবে, সহজ ভাষায়, গানের মাধ্যমে বা সহজ করে আমার মনে হয় এটা খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এরপরে আমি বলব যে যারা আ সাংবাদিকতা করছেন দেখবেন যে তাদের মধ্যে একটি প্রবণতা আছে অপরাধটি কিভাবে হয়েছে সেই নৃশংসতার বর্ণনা তারা যতটা দিচ্ছেন তার চেয়ে কিন্তু এই ধরনের গবেষণা ভিত্তিক যে আসলে কেন হয়েছে বা এই ধরনের ঘটনাগুলো কিভাবে প্রতিরোধ করা যেতে পারে সেই ধরনের কিন্তু আমরা রিপোর্ট অনেক কম দেখি। আরেকটি কথা বলব যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করেন আমার মনে হয় এমন মতামতই দেয়া উচিত যেগুলো আসলে মানুষকে আরো উস্কে দেবে না। এমন ধরনের বক্তব্য যেখানে বলা হয় যে আ প্রকাশ্যে চাবুক মারতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এগুলো আমার মনে হয় আমাদের একটু এভয়েড করা দরকার। কারণ বিচার ব্যবস্থা তার কাজ চালিয়ে যাচ্ছে। সে অনুযায়ী বিচার হবে। কিন্তু আমার মনে হয় যে বাকি জায়গাগুলোতে আমরা যদি ফোকাস করি তাহলে আমরা প্রতিরোধটা বেশি করতে পারব। আর আরেকটি বলব সর্বশেষে যে যার এই ধরনের মনোভাব মনে হবে যে তার এই ধরনের একটি প্রবৃত্তি রয়েছে, শিশুকে দেখলে তার মধ্যে অন্য ধরনের একটি চাহিদা তৈরি হচ্ছে। আমি বলব যে আমাদের সমাজে ট্যাবু রয়েছে ডাক্তারের কাছে যাওয়া, থেরাপিস্টের কাছে যাওয়া, কাউন্সেলিং নেওয়া। আমি মনে করি যে তাদেরও একটু সচেতন হয়ে কাউন্সেলিং বা থেরাপিস্টের কাছে যাওয়া এবং এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা। কারণ যখন আমরা কথা বলি না, মনের মধ্যে চেপে রাখি, তখনই কিন্তু আরো বীভৎস উপায়ে সেটি পরবর্তীতে আসলে বের হয়ে আসে। কাজেই এগুলো নিয়ে কথা বলাটা আসলে জারি রাখতে হবে। জি, ধন্যবাদ উম্মে ওয়ারা। উম্মে ওয়ারা যেমনটি বলছিলেন যে কাউন্সেলিং নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি। তো আপনি আর কি যোগ করতে চান? বা আপনার আর কি বলতে ইচ্ছে করছে এই সচেতনতা বাড়াতে? হ্যাঁ, কাউন্সেলিং অবশ্যই লাগবে এবং আমি মনে করি যে ঢালাওভাবে সাইকো এডুকেশন যেটাকে বলি, কাউন্সেলিংটা অনেকের জন্য এক্সপেনসিভ হয়ে যায়। আমাদের সেই পরিমাণের সাইকোলজিস্ট এভেইলেবল আছেন কিনা সেই ব্যাপারটাও বুঝতে হবে এবং আমরা যদি যেই পারপিট্রেটরদের কথা চিন্তা করি, অ্যাবিউজার যাদের প্রোফাইলটা আমরা দেখছি, তাদের তো প্রাইমারি এডুকেশনটাই নাই। তারা কাউন্সেলিং পর্যন্ত গেছে কিনা আমি জানি না। কিন্তু সরকারিভাবে উচিত প্রত্যেকটি থানা স্বাস্থ্য কেন্দ্রে সাইকো এডুকেশন, যেটা আমার সহ আলোচক অলরেডি বলেছেন যে নিজের সচেতনতা, যে তার মধ্যে যদি এই ধরনের আচরণ থাকে তাহলে সে যেন নিজে থেকেই যায় বা স্কুল থেকে যদি কোনো অ্যাডোলেসেন্ট স্টুডেন্টদের মধ্যে এই ধরনের কোনো বিহেভিয়ার দেখা যায় তাহলে তাদের টিচাররাও যাতে তাদেরকে ওই থানা কমপ্লেক্সে পাঠাতে পারেন। ধন্যবাদ আঞ্জুমান, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। উম্মে ওয়ারা।
আমরা এতক্ষণ যে আলাপটি শুনছিলাম যে শিশু ধর্ষণ, হত্যা বা নির্যাতনের এই জায়গাটি আমরা কমিয়ে আনতে চাই। তো সব কথার যে সার কথাটি হচ্ছে যে সচেতনতা বাড়াতে হবে। এবং এইজন্য ২ আলোচকে একটা ব্যাপারে খুব জোর দিয়েছেন যে এটা নানান প্রচারাভিযান দরকার, ক্যাম্পেইন দরকার। সেখানে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করা যেতে পারে। আমাদের নাগরিক সমাজের আরো সহনশীল মতামত তারা প্রত্যাশা করেছেন এবং পাশাপাশি যারা অপরাধী তাদের বিচার কাজ অবশ্যই চলবে। উম্মে ওয়ারা যেমনটি বলছিলেন যে আমরা অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে দেখেছি, এইডস এর বিরুদ্ধে নানান ক্যাম্পেইন করতে দেখেছি। বিভিন্ন গান দিয়ে হতে পারে, বিভিন্ন সচেতনতামূলক নানান কার্যক্রম চলতে পারে। তো আমরা যদি অ্যাসিড সন্ত্রাসকে প্রায় শূন্যের কাছে আনতে পারি, নিশ্চয়ই আমরা সমবেতভাবে তারা গণমাধ্যমের কথা বলেছেন। নিশ্চয়ই গণমাধ্যম একটি বড় ভূমিকা রাখবে এবং সব পক্ষ সবাই যদি আমরা এই সচেতনতামূলক কার্যক্রম এগিয়ে নিতে পারি, নিশ্চয়ই অ্যাসিড সন্ত্রাসের মতো আমরা শিশু হত্যা, নির্যাতনের এই সংস্কৃতি বা অপসংস্কৃতিকেও আমরা শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারবো। আমাদের প্রত্যাশা থাকবে এটি শূন্যতে ফিরে যেতে। প্রিয় দর্শক, আপনাদের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।